আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মন্টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী গণিত অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নে চূড়ান্ত প্রশ্নের উত্তর ও কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমাদেরকে বলতেছে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। আমরা প্রথমত নমুনা প্রশ্ন হিসেবে আমরা নিতে পারি কি যে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। যেমন ক নম্বর এখানে কি বলতেছে যে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। তার মানে এটাকে আমাকে কি করতে হবে, উপযুক্ত চিহ্ন সহকারে মূলত এটাকে ব্যাখ্যা করতে হবে। তার মানে একটি উড়োজাহাজ সমতল থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, অর্থাৎ হচ্ছে প্লাস 2000 মিটার হবে, কারণ এটা হচ্ছে ভূমি থেকে উপরে হলে তোমার প্লাস, আর যদি ভূমি থেকে নিচে হতো তার মানে আমরা কি দিতাম, মাইনাস দিতাম। তার মানে ব্যাখ্যা কি বলবো যে যেহেতু উড়োজাহাজ সমতল ভূমি থেকে উপরে আকাশে উড়ে, সেহেতু সমতল ভূমি থেকে উপরের অংশকে ধনাত্মক ধরা হয়, তাই 2000 মিটার বা প্লাস 2000 দ্বারা কি করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তারপরে আমরা আরেকটা নিতে পারি কি যে দেখো একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। অর্থাৎ যেহেতু এবার আমার এই যে সমতল পৃষ্ঠ থেকে নিচের কথা বলা হচ্ছে, তার মানে অবশ্যই আমরা এখানে ঋণাত্মক মান নেব। আমরা একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, অর্থাৎ মাইনাস 800 মিটার। তার মানে আমি ব্যাখ্যা কি বলতে পারি যে যেহেতু ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে গভীরে চলাচল করে, তার মানে এটা কি হবে, চলাচল করে, সেহেতু সমুদ্র পৃষ্ঠের গভীরে দিককে ঋণাত্মক ধরা হয়েছে, তাই 800 মিটারকে মাইনাস 800 দ্বারা কি করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তারপরে আমরা আরেকটা যদি নেই যে 200 টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে, তার মানে জমা রাখা মানে সেখানে অবশ্যই টাকা বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা অবশ্যই ধনাত্মক মান। তার মানে 200 টাকা ব্যাংকে জমা রাখা অর্থাৎ প্লাস 200 টাকা। তার মানে আমরা ব্যাখ্যা কি বলতে পারি যে ব্যাংকে জমা রাখা অর্থাৎ কি করে, সঞ্চয় করা, আর সঞ্চয় হলো মূলত হচ্ছে কি ধনাত্মক, তাই 200 টাকা সঞ্চয়কে আমরা প্লাস 200 দ্বারা কি করতে পারি, চিহ্নিত করতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনো একটা যদি তোমাকে অঙ্ক দিয়ে দেয় এবং তাকে যদি বলে যে তোমরা উপযুক্ত চিহ্ন ব্যবহার করে তাকে কি করো, প্রকাশ করো বা ব্যাখ্যা করো, তোমরা অবশ্যই এটা পারবা। এবার তারপরে যদি আমরা নিচের দিকে যাই, তারপর আরেকটা আমরা নমুনা প্রশ্ন হিসেবে কি নিয়েছি যে +5 কে অর্থাৎ +5 সংখ্যাগুলোকে তোমরা কি করো, এই সংখ্যা রেখায় স্থাপন করো। তার মানে আমরা কি সমাধানে কি বলতে পারি যে সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ +5 স্থাপনের জন্য 0 বিন্দুর ডান দিকে 5 একক দূরে বিন্দুটির গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, এবং তাহলেই গোল চিহ্নিত বিন্দুটি হবে মূলত হচ্ছে +5 এর অবস্থান। অর্থাৎ তোমরা এই প্রথমত এইরকম একটা কি রেখা, একটা সংখ্যা রেখা নেবা, যার এই বিন্দু হবে 0। এবার যেহেতু প্লাস, তার মানে প্লাস মানে কি তোমাকে ডান দিকে 5 একক যাইতে হবে, তার মানে আমরা কত যাবো, 1 2 3 4 5। অর্থাৎ এখানে মূলত তোমাকে গোল করে এটাকে দেখাইতে হবে যে আসলে এই বিন্দুটাই হবে কি আমার হচ্ছে +5 এর জন্য অংশ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এটাকে যদিও দেখা যাচ্ছে না, আমরা অন্য কালার দিয়ে একটু এটাকে যদি বোঝাই, দেখো এইখানে এই যে এই +5 এই অংশটুকু। এবার তারপরে দেখো নিচে আরেকটা আমরা নমুনা প্রশ্ন নিয়েছি যে -6 এই সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করো। তারপর এবার হচ্ছে -6 কে যদি আমরা দেখাই, তার মানে আমরা কি বলতে পারি যে সংখ্যা রেখার উপর ঋণাত্মক পূর্ণ সংখ্যার -6 স্থাপনের জন্য 0 বিন্দুর বাম দিকে 6 একক যাইতে হবে। তার মানে আমরা যদি এইবার এখানে 0 থেকে বাম দিকে 6 একক যাবো, তার মানে 1 2 3 4 5 6, এই 6 একক দূরত্ব কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তার মানে 6 একক এই যে বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তার মানে এই বিন্দুটাকে আমরা গাঢ় গোল চিহ্ন দ্বারা কি করব, আবদ্ধ করব, তাহলেই মূলত এই বিন্দুটি হবে -6 এর অবস্থা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে দেখো আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে কি নিয়েছি যে সংখ্যা রেখা ব্যবহার করে -2 + 6 এর যোগফল কি করে নির্ণয় করো। অর্থাৎ আমরা এই দুটোকে যদি সাধারণভাবে যদি যোগ করতাম তাহলে আমাদের কি আসতো, মূলত এই যে -2 আর +6 তার মানে ইকুয়াল আমাদের আসতো মূলত হচ্ছে কত, 4। অর্থাৎ এই 4 কে মূলত হচ্ছে সংখ্যা রেখা আমাদেরকে দেখাইতে হবে। অর্থাৎ সে প্লাস এর দিকে সর্বোচ্চ কত পর্যন্ত যাবে, 4 ঘর পর্যন্ত যাবে। তার মানে আমরা কি বলতে পারি যে সংখ্যা রেখার সাহায্যে -2 ও 6 এর যোগফল অর্থাৎ -2 + 6 ইকুয়াল আমরা কত লিখতে পারতাম, অর্থাৎ হচ্ছে যে 4, এর যোগফল আমরা এখন দেখাবো।
তার মানে দেখো এই যে কি করবো যে নিচে একটি সংখ্যা রেখা আঁকা হলো। তার মানে দেখো আমরা সর্বপ্রথম -2 এর জন্য দেখো এই যে মূল বিন্দু 0 থেকে আমরা এই দিক বরাবর কতটুকু গেছি, এই যে কত ঘর যে -2 পর্যন্ত। আবার দেখো +6 এর জন্য কি করতে হবে, যে মূল বিন্দু থেকে এই দিক বরাবর তোমার যাইতে হবে কত 6 ঘর। অর্থাৎ এই দুটাকে যদি আমরা যোগ করি তার মানে আমার ধনাত্মক দিকে আমরা মান পাচ্ছি কত 4। তার মানে আমার কি হবে দেখো এই যে -2 থেকে মূলত হচ্ছে এই যে +4 পর্যন্ত তোমাকে কি করতে হবে, এরকম একটা সংখ্যা রেখা একটা দেখা দিতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো চলো আমরা আরেকটা নমুনা প্রশ্ন দেখে নিই। এরপর আমরা পরবর্তীতে আরেকটা নমুনা প্রশ্ন এখানে দেখো যে মান নির্ণয় করো, অর্থাৎ কি এখানে কিছু দেখো মান দেওয়া আছে, এগুলোকে নির্ণয় করতে হবে। যেমন -7 -8 মাইনাস আবার -25, আবার এখানে দেখো -13 + 32 -8 -1, তারপরে হচ্ছে -7 + -8 প্লাস -90, তারপরে ঘ নম্বর কি আছে যে 50 মাইনাস আবার -40 মাইনাস আবার মাইনাস কত 2। অর্থাৎ এগুলোর আমার কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা এর সমাধানটা করে ফেলি। তার মানে আমরা এবার সমাধানে কি বলতে পারি, দেখো প্রথমে ক নম্বরে যে -7 -8 আর মাইনাস আর হচ্ছে -25। তার মানে আমরা দেখো এই যে এর সামনে কোনো কিছু নেই, প্লাস আছে, প্লাস মানে আছে -7, এখানে -8, এই যে দেখো মাইনাস মাইনাস আমার কি অর্থাৎ মাইনাস আর মাইনাস যদি তুমি যদি গুণ করো, সরি এটা মাইনাস আর মাইনাস গুণ করলে মূলত কি হয়ে যায় প্লাস, অর্থাৎ এই যে মাইনাস মাইনাস কি হয়ে গেল আমার প্লাস হয়ে গেল, অর্থাৎ প্লাস কত হবে আমার হচ্ছে 25 হবে। তারপরে মূলত এখানে একটা সমান হবে, যে সমান এই যে দেখো তোমার হচ্ছে -7 আর -8, তার মানে কত হবে মাইনাস হচ্ছে আমার 15 আর প্লাস কত আমার হচ্ছে 25। তার মানে এই 25 মাইনাস কত আমার হচ্ছে 15, তার মানে 25 থেকে যদি 15 কে বাদ দাও তার মানে কত হবে আমার 10 হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে দেখো যে খ নম্বরে আমাদের কি বলা ছিল যে -13 + 32 -8 আর মাইনাস কত 1। তার মানে এই যে তুমি যদি এটাকে যদি লেখো তার মানে কি লিখতে পারি যে -13 + 32, এই যে -8 আর -1 যোগ করলে কত হবে আমার হচ্ছে -9। এবার তাহলে -13 আর এই যে মাইনাসটাকে যদি সামনে লিখি যে -9 আর প্লাস কত 32, তার মানে -13 আর মাইনাস কত 9, তার মানে কত হবে মাইনাস আমার হচ্ছে 22 আর প্লাস 32। এবার 32 থেকে -22 করলে আমার আসবে মূলত হচ্ছে 10, তার মানে এটার অ্যান্সার কত হবে 10। এবার গ নম্বরে কি যে -7 প্লাস -8 প্লাস মাইনাস আবার হচ্ছে কত আমার 90। তার মানে আমরা কি জানি প্লাস আর মাইনাস গুণ করলে মূলত প্লাস মাইনাস কি হয় মাইনাস হয়। তার মানে দেখো যে -7 প্লাস মাইনাসে -8 প্লাস মাইনাসে মাইনাস কত 90। তার মানে সবগুলোকে তুমি যদি কি করে এবার অর্থাৎ এই যে -7 আর -8 আর -90 করলে হচ্ছে মাইনাস কত হবে আমার হচ্ছে 98, আর 98 সাথে তুমি যদি আবারও 7 গুণ করো তার মানে মাইনাস কত হবে আমার 105। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার তারপরে আমাদের ঘ নম্বরে যেটা ছিল যে 50 মাইনাস ইন্টু -40 মাইনাস ইন্টু -2, তার মানে এখানে 50, এই যে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস 40 আর মাইনাস মাইনাসে প্লাস কত 2। তার মানে তুমি যদি এই 50 যোগ 40 যোগ 2 করো তার মানে কত হবে 92 হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারো। এইবার তারপরে আমরা নমুনা প্রশ্ন হিসেবে আরেকটা নিতে পারি কি যে তুমি ক্লাসে কতগুলো বই ও কতগুলো খাতা নিয়ে এসেছো তা গণনা করে নিচের কাজগুলো করো। তার মানে প্রথমত ক নম্বরে আমরা জানতে চাচ্ছি কি যে খাতা ও বইয়ের সংখ্যার অনুপাত নির্ণয় করো। খ নম্বরে জানতে চাচ্ছি যে খাতাগুলোর মোট পৃষ্ঠার সংখ্যা এবং বইগুলোর মোট পৃষ্ঠার সংখ্যার অনুপাত কি করো নির্ণয় করো। তো চলো আমরা এই সমাধানটা একটু দেখি নেই। মনে করো যে আমি কি ক্লাসে 60টি বই ও 5টি খাতা নিয়ে এসেছি। তোমরা অন্য কোনো সংখ্যা যদি থাকে অর্থাৎ তোমরা জয়টা করে নিয়ে আসবে তয়টা এখানে লিখবা। তাহলে এবার খাতা ও বইয়ের সংখ্যার অনুপাত, তার মানে নিশ্চয়ই আগে খাতার সংখ্যাটা উপরে লিখতে হবে, আর অনুপাত মানে কিন্তু হচ্ছে ভাগ, অর্থাৎ আমরা কি করব এই খাতার সংখ্যাকে আমরা বইয়ের সংখ্যা দ্বারা ভাগ করবো। অর্থাৎ খাতার সংখ্যা কত ছিল আমার 5, অর্থাৎ 5 ভাগ কত আমার বইয়ের সংখ্যা কত হচ্ছে আমার 7, তার মানে 7। তার মানে কি এই যে ভাগ মানে হচ্ছে অনুপাত, অর্থাৎ 5 কত হবে আমার 7 হবে। এবার তারপরে আমাদের দ্বিতীয় নম্বরের কোশ্চেনগুলো কি ছিল যে খাতাগুলোর মোট পৃষ্ঠা এবং বইগুলোর মোট পৃষ্ঠার অনুপাত নির্ণয় করতে বলছে। যে ধরি যে খাতাগুলোর প্রত্যেকটি হচ্ছে 200 পৃষ্ঠার এবং বইগুলো প্রত্যেকটি হচ্ছে মূলত কয়টি আমার হচ্ছে 120টি করে পৃষ্ঠা রয়েছে। তার মানে তাহলে 60টি বইয়ের মোট পৃষ্ঠা কত হবে, তার মানে তুমি যদি এইবার কি করো এই 120 কে তুমি যদি 7 দ্বারা যদি গুণ করো তার মানে তোমার কত আসবে মূলত এখানে
সরি এটা 120 গুণন হচ্ছে কত হবে 7, তাহলে 120 গুণন 7 করলে তোমার কত হবে 840। ঠিক একইভাবে এখানে একটা করে খাতার মধ্যে কতগুলো ছিল, মূলত হচ্ছে 200টি। তার মানে তাহলে নিশ্চয়ই আমার হচ্ছে 5টা খাতায় কত থাকবে, তার 200 গুণন 5, তার মানে এটা হবে মূলত হচ্ছে 200 গুণন 5। তাহলে 200 গুণন 5 করলে তোমার কত আসবে, 1000টি পৃষ্ঠা আসবে। তাহলে এবার খাতাগুলোর মোট পৃষ্ঠার সংখ্যা এবং বইগুলোর মোট পৃষ্ঠার সংখ্যার অনুপাত হবে 1000 বাই তোমার কত হচ্ছে 840। আমরা যদি লব ও হরকে কত দ্বারা ভাগ করে 40 দ্বারা, তাহলে তুমি যদি 1000 কে 40 দ্বারা ভাগ করো তার মানে কত আসবে 25, আর যদি তুমি 840 কে যদি 40 দ্বারা ভাগ করো তার মানে তোমার কত আসবে মূলত হচ্ছে 21, তার মানে কত 25 বাই 21। আর আমরা কি করতে পারি, এরকম ভাগকে আমরা অনুপাত আকারে লিখতে পারি, তাহলে 25 বাই কত 21। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে নমুনা কোশ্চেনগুলো তোমার কেমন হতে পারে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।